নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বর্ণালী। আপনাদেরকে স্বাগত জানাই অন্ধকারের গল্পকথার সেই অচেনা অন্ধকারে, যেখানে প্রতিটি ছায়ার আড়ালে লুকিয়ে থাকে অজানা আতঙ্ক, আর প্রতিটি নীরবতাই যেন ফিসফিস করে বলে দিয়ে যায় কোনো না বলা রহস্যের কথা। তাহলে প্রস্তুত হন, চারপাশের আলো নিভিয়ে মনকে স্থির করে প্রবেশ করুন অন্ধকারের গভীরে। শুরু হচ্ছে আজকের গল্প। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটা কেমন লাগলো। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদেরকে হেডফোনে শোনার অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি লাইক বাটনটা চাপুন আর শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন। অধঃপতনে চলো আরো নিম্নগামী, ভূ আলিঙ্গনে হোক আত্মার নিবিড় স্বামী। অস্তরাক যেদিকে রাশে দীপ্তি আলো, সেই পথেই খোঁজো ইন্দ্রধনুর পালো। যেখানে নিরুদ্ধ দ্বার শৃঙ্খল ঘিরে, সেখানেই মুক্তি অন্তঃসার গহিরে। এর মানে কি ব্যোমকেশ? সেখানেই তো আসল রহস্য ভাইয়া, সেখানেই তো রহস্য। কিন্তু কি রহস্য? ওখান থেকে সরে যাও, সামলে ভাইয়া। কথাটা শেষ হওয়ার আগেই ঘরের জানলা দিয়ে যে দৃশ্যটা ব্যোমকেশ দেখল, সেটা দেখে সে আর স্থির থাকতে পারল না। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটল যেন শ্বাস নেওয়ার সময় দিল না। কারণ এই ঘরটা দোতলা হওয়া সত্ত্বেও পাশের বড় একটা 3তলা বাড়ির ছাদে কয়েকজন তখন বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছিল। ভায়াটা দেখছিল আগেই। হঠাৎ ওদের মধ্যে একটা বাচ্চা উত্তেজিত হয়ে কি যেন একটা দেখালো আঙুল দিয়ে অন্য একটা ভাঙাচোরা বাড়ির ছাদের দিকে। ভাঙা বাড়িটার দিকে তাকাতেই সঙ্গে সঙ্গে ভায়া বিদ্যুৎ বেগে জানলা থেকে লাফ মেরে ঘরের অন্য অংশে লাফিয়ে পড়ল। আর তৎক্ষণাৎ ঘটল ঘটনাটি। একটা তীব্র বন্দুকের গর্জন শোনা গেল বাইরে, আর তার সঙ্গে আমাদের ঘরের জানলা দিয়ে প্রবেশ করে একটা গুলি ঝনঝন করে পাশের টেবিলে রাখা একটা চীনে মাটির ফুলদানিকে ভেঙে টুকরো টুকরো করে দিল। ফুলদানির ভাঙা টুকরোগুলো তখন মাটিতে লুটোপুটি খাচ্ছে, আর ভায়া তখন ঘরের অপর প্রান্তে পড়ে প্রচণ্ডভাবে হাঁপাচ্ছে। একটা বন্দুকধারী লোক ছিল ভাঙা বাড়িটার ছাদে। লোকটা আমাকে শেষ করে দিতে চেয়েছিল। বাচ্চা ছেলেগুলো পাশের ছাদ থেকে যদি ইশারা না করে ব্যাপারটা দেখাতো, তখন আশা করি আমার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। জোর বাঁচা বেঁচে গেছি। জানলাটা বন্ধ করে দি ভায়া, আর পুলিশে খবর দিই লোকটাকে ধরার জন্য। না, তার কোনো আর দরকার নেই। লোকটা জানে তার গুলি ব্যর্থ হয়েছে। সে আশা করি এতক্ষণে পালিয়েছে, তবে পালিয়ে বাঁচতে পারবে না। এক গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি ভাইয়া। একটা বড় কিছু ঘটতে চলেছে। আজকাল আমাদের প্রিয় বৌঠানের পীড়াপিড়িতে রোজ সকালে আমায় এবং ভায়াকে প্রাতঃভ্রমণে বের হতে হচ্ছে। সকাল কথাটা বললাম ঠিকই, তবে বৌঠানের হিসেবে সেটা ভোর 6টার কাছাকাছি। সত্যি এই ঠান্ডার পরিবেশে কোথায় একটু পড়ে পড়ে ঘুমাবো তা না, শীতকালের আমেজটাই আসে ওই সকালবেলা অলসভাবে দেরি করে ঘুম থেকে উঠলে। তবে আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ হাঁটাহাঁটিও হয়ে যাচ্ছে, অপরদিকে মনটাও সারাটা দিন বেশ ফুরফুরে থাকছে। সুতরাং বলাই যায় যে সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে একটা লাভই হচ্ছে। কুয়াশা ঘেরা শহরের রাস্তায় হাঁটার আলাদা একটা আমেজ আছে। যে লোক বের হয়নি তারা সেটা বুঝতে পারবে না। আমি ভায়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করায় সে চটে বলে ওঠে, তোমার বৌঠানের না যত সব বাড়াবাড়ি। বাঙালি মানেই শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠবে। ঘুম ভাঙলে সকালের খাবারে গরম গরম ধোঁয়া ওঠা ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল খাবে। কোথায় তা না, তার বদলে হাঁটতে যাও। হাতে নতুন কোনো কেস নেই, তাই এইসব মেনে নিচ্ছি, নাহলে কবেই। তবে যাই হোক, আমাদের এই সকালে প্রাতঃভ্রমণ করার জন্য একটা জিনিস ভালো হয়েছে। আমরা আসার সময় সকাল সকাল রোজ টাটকা নতুন ওঠা শীতের সবজি আর টাটকা মাছ পেয়ে যাচ্ছি। আর দিনের মতোই আমরা প্রাতঃভ্রমণ সেরে সেই দিন বৈঠকখানায় বসে একটু গল্প করছি। কইয়ে আমার চাটা যে এখনো এলো না। সকালে উঠে খবরের কাগজ পড়তে পড়তে চা খাওয়াটা ভায়ার চিরকালের অভ্যেস। প্রাতরাশ যদি নাও জোটে, তবুও চাটা অত্যাবশ্যক। কখনো যদি চা বা কাগজের মধ্যে কোনো একটা পেতে দেরি হয়, তাহলে আর রক্ষে নেই। এরই মধ্যে সে দুবার হাঁক লাগিয়েছে। বৌঠানের সামনে দাঁড়িয়ে থাকায় আমি প্রশ্নটা করলাম, চা হতে আর কত দেরি বৌঠান? এই যে
এটা নিয়ে গিয়ে তোমার বন্ধুটিকে উদ্ধার করো। আমিও যথারীতি 2 প্লেটে 2 কাপ চা নিয়ে এসে ভাইয়ার সামনের টেবিলে রাখলাম। সেও মাথা নেড়ে ধন্যবাদ জানিয়ে একটা কাপ হাতে তুলে এক মনে খবরের কাগজের পাতাগুলো উল্টাতে লাগলো। তারপর এক জায়গায় এসে তার চোখ স্থির হয়ে গেল। বুঝলাম এতক্ষণে সে একটা মনের মতো খবর পেয়েছে। তারপর হঠাৎই কাগজটা হাত থেকে নামিয়ে রেখে এক মনে কি যেন ভাবতে থাকলো। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে বললাম, এত মনোযোগ দিয়ে কি এমন পড়লে, আর কি নিয়েই বা ভাবছো বলো তো? কোনো নতুন ইন্টারেস্টিং খবর নাকি ভাইয়া? আসলে খবরের কাগজটা আজ আর আমার দেখার সুযোগ হয়নি তো। তা কি বলছে তোমার প্রিয় খবরের কাগজ বঙ্গবার্তা? উত্তরে ভাইয়া কোনো কথা বলল না, খালি আমার দিকে খবরের কাগজটা এগিয়ে দিল। 2 নম্বর পাতার উপরের দিকের খবরটা পড়ো, জোরে জোরে। তার হাত থেকে খবরের কাগজটা নিয়ে নির্দিষ্ট পাতা খুলে দেখলাম সেখানে বড় বড় করে হেডলাইন লেখা আছে, সিংহগড়ের গুপ্তধন। আমি নিচের লেখাটা পড়তে শুরু করলাম। নামটা আমার বেশ চেনা চেনা লাগলো, সিংহগড়। তবে নামটা কোথায় শুনেছি ঠিক মনে করতে পারলাম না। তাই আর দেরি না করে খবরের কাগজটা পড়তে শুরু করলাম। দেখে তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। এবার পড়ে দেখা যাক ভিতরে কি আছে। সম্প্রতি বর্ধমান অঞ্চলের এক প্রাসাদে রাজা বীরেন্দ্র সিংহ রায়ের লেখা একটি পুরনো চিঠি পাওয়া গেছে। 1800 শতাব্দীর শেষের দিকে রাজা বীরেন্দ্র সিংহ রায় বর্ধমান জেলার একাংশে একটি ছোট্ট রাজ্য গঠন করেন। পরবর্তীকালে তার বংশধররা ওখানেই রাজত্ব করেন। তার চিঠিতে লেখা আছে, রাজা বীরেন্দ্র সিংহ রায়ের একটা বিশেষ সোনার ছুরি ছিল, যেটা তার কোনো এক পূর্বপুরুষ মুঘল সম্রাট হুমায়ুনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। সেটির বিশেষত্ব হলো তার মধ্যে খচিত তৎকালীন সময়ের সবথেকে দামি কিছু রত্ন। পরবর্তীকালে ইংরেজরা রাজা বীরেন্দ্র সিংহ রায়ের সিংহগড় দখল করে সাম্রাজ্যভুক্ত করে। ওই ছুরিটি তখন তাদের নজরে আসে। তারা সেটা নিজেদের আয়ত্তে আনার পরিকল্পনাও করে। এই খবর যখন রাজা বীরেন্দ্রর কাছে পৌঁছায়, তিনি প্রাসাদের মধ্যেই কোনো এক জায়গায় সেটিকে লুকিয়ে রাখেন। পরে অবশ্য ইংরেজ সেনাদের হাতেই তার মৃত্যু ঘটে এবং ওনার মৃত্যুর সাথে সাথে সেই ছুরির রহস্যই থেকে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোনোদিন সেটা পাওয়া যায়নি। দেশ স্বাধীনের পর বীরেন্দ্র সিংহ রায়ের বংশধরেরা কয়েকবার সে ছুরি খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হয়। তারপর ধীরে ধীরে সবাই সেটার কথা ভুলে যায়। কিন্তু কিছুদিন আগে বাড়ির মধ্যে থেকে পুরনো একটা চিঠি উদ্ধার হয়, যাতে সাংকেতিক ভাষায় কিছু একটা লেখা আছে, যেটা দেখে মনে করা হচ্ছে যে সম্ভবত সেই সাংকেতিক ভাষা উদ্ধার করা গেলেই রাজামশাইয়ের সেই ছুরি খুঁজে পাওয়া যাবে। তবে বিগত কিছুদিন ধরে চেষ্টা করেও সেই চিঠির অর্থ উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। যদি কোনো ব্যক্তি মনে করে যে সে ওই চিঠির মানে উদ্ধার করতে পারবে, তাহলে সে এসে যোগাযোগ করতে পারে। পড়া শেষ করে বুঝলাম বিষয়টা সত্যিই বেশ আকর্ষণীয়। একটা পুরনো আমলের রাজবংশ এবং তাদের কাছে আছে অর্থ এবং প্রাচুর্যের অভাব নেই কোনো। অপরদিকে সেই বংশের কাছে ছিল একটি ছুরি, যেটা নাকি স্বয়ং মোগল সম্রাট হুমায়ুনের, এবং সেই ছুরির চুরি হয়েছে। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। কি বুঝলে ভাইয়া? একটা ধাঁধা আছে। খবরের কাগজে লিখছে, তাই তো? তবে কি বলছো, বিজ্ঞাপন দিয়েছে মানে যাওয়া যেতে পারে, কি বলো? কি আবার বুঝবো, এই যে জটিল কোনো চুরির কেস সেটাই তো মনে হচ্ছে। তবে আমার মন বলছে সেই ছুরিটা যখন খোদ মোগল সম্রাট হুমায়ুনের, সুতরাং সেটার ঐতিহাসিক গুরুত্ব এবং বর্তমান বাজারে সেটার দাম যে আকাশ ছোঁয়া হবে সেটা বলে দিতে হয় না। তার জন্যই তো ব্যাপারটা নিয়ে ভাবছি। আসলে জিনিসটা আমার চোখে দেখার ইচ্ছে করছে। মোগল সম্রাট হুমায়ুনের যখন জিনিসটা তো আর খেলা ফেলার নয়, তার মধ্যে লুকিয়ে আছে কত অজানা ইতিহাস, যেটা দিয়ে আমায় টানে। তাই আর কি। বাহ, এ তো দারুণ ব্যাপার। তা তুমি কি যাবে ভাবছো নাকি? যাবার ইচ্ছে তো আছেই হে ভাইয়া, তবে কেউ না ডাকলে যাই কেমন করে। তবে আমার মন বলছে আমাদের অপেক্ষা করা উচিত। মানে? আর একটু অপেক্ষা করি, তারপর না হয়। ভায়ার কথার হিয়ালি ঠিক ধরতে পারলাম না। তারপর থেকে 3 দিন কেটে গেছে, ভায়া ওই ছুরির ব্যাপারে আর কোনো কথা বলেনি। আমিও জিজ্ঞেস করিনি।
তবে একদিনে বিষয়টা সম্পর্কে আমার মনে যে আরও কৌতূহল জন্মায়নি সেটা বললে মিথ্যে বলা হবে। আজ আর সেসব চেপে রাখতে না পেরে চায়ের টেবিলে কথাটা তুলেই ফেললাম। আচ্ছা, তুমি কি একটা কথা জানো? কি কথা বলো? হুমায়ুনের সম্বন্ধে একটা কাহিনী প্রচলিত আছে যে একবার তিনি নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। তার বাবা বাবর হুমায়ুনের পালঙ্ক ঘিরে 3 বার পরিভ্রমণ করে প্রার্থনা করেন, হে খোদা, যদি জীবনের বদলে জীবন দেওয়া যায় তাহলে আমি বাবর আমার পুত্র হুমায়ুনের জীবনের বদলে নিজের জীবনদান করতে প্রস্তুত। হুমায়ুনের বোন গুলবদন বেগম হুমায়ুন নামাতে লিখেছেন, সেদিন থেকেই বাবর অসুস্থ হয়ে পড়লেন আর হুমায়ুন সুস্থ হয়ে উঠতে লাগলেন। একটা সময় বাবর পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়লেন। সম্ভাল থেকে দিল্লিতে ডেকে পাঠানো হলো হুমায়ুনকে। হুমায়ুন তার বাবার মৃত্যুর 4 দিন আগে আগ্রা পৌঁছান। বাবর তার সব সেনাপতিকে এক জায়গায় ডেকে স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে হুমায়ুনই হবেন তার উত্তরাধিকারী। যেভাবে সেনাপতিরা বাবরের প্রতি খেয়াল রাখেন সেই একইভাবে যেন তারা হুমায়ুনকেও আগলে রাখেন, এটা বাবর বলেছিলেন। আবার হুমায়ুনকেও শিক্ষা দিয়েছিলেন যে তিনি যেন প্রজাদের আর নিজের ভাইদের দিকে খেয়াল রাখেন আর তাদের প্রতি দয়া পরবশ হয়ে শাসন কাজ পরিচালনা করেন। এই সমস্ত তথ্য কি তুমি জানতে? তোমার মতো আমার অত ইতিহাস নিয়ে পড়াশোনা নেই, তবে ছোটবেলায় শুনেছিলাম সম্রাট হুমায়ুন নাকি ওনার গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। ব্যাপারটা বড়ই অদ্ভুত, এইটুকু জানতাম। আমি কিছু একটা নতুন প্রসঙ্গটা তুলতেই যাচ্ছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠল। উঠে গিয়ে দরজা খুলতেই দেখলাম এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বয়স ওই 30-এর কাছাকাছি হবে। নমস্কার, এটা কি ব্যোমকেশবাবুর বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি? আমার নাম ত্রিভাঙ্ক সিংহ রায়। আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। কথাটা শোনা মাত্রই হালকা শিহরণের সাথে অনেকগুলো চিন্তা, অনেকগুলো প্রশ্ন একসাথে মাথায় এসে গেল। কিন্তু সবকিছুরই উত্তর খুব শীঘ্রই পাবো বুঝে আমি বললাম, ও আচ্ছা, ভিতরে আসুন। ভাইয়া, ইনি তোমার সাথে দেখা করতে চান। নমস্কার ব্যোমকেশবাবু, আমার নাম ত্রিভাঙ্ক সিংহ রায়। আপনার নাম অনেক শুনেছি এবং আপনার বুদ্ধির প্রশংসার কথাও তো ছেড়েই দিলাম। পেপারে আপনাকে নিয়ে লেখালেখিও হয়েছিল আগের কেসটা নিয়ে। আপনার সাথে দেখা করতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ অনুভব করছি। আমি অজিত বাবুর লেখা গোয়েন্দা গল্পগুলো পড়ার দরুন আপনাকে আরো ভালোভাবে চিনতে পেরেছি। সুতরাং একটা সমস্যায় পড়ে আপনার কাছে ছুটে এলাম। আসলে আমার বিশ্বাস এই সমস্যার সমাধান যদি কেউ করতে পারে সেটা আপনিই পারবেন। বসুন, বলুন কি ব্যাপার। আপনার কাছ থেকে সম্পূর্ণ ব্যাপারটা শোনার পর আমি ঠিক করব যে আমি কেসটা নেব কিনা। আপনি নির্দ্বিধায় সবটা খুলে বলুন আমাকে। বলে তার সামনের চেয়ারটার দিকে ইশারা করল। দেখলাম ত্রিবাঙ্ক সাথে সাথেই বসে একেবারে প্রসঙ্গে চলে এলো। ব্যোমকেশবাবু, আমি সিংহগড় থেকে আসছি। আপনি নিশ্চয়ই রাজামশাইয়ের ছুরির খবরটা পড়েছেন। রাজা বীরেন্দ্র সিংহ রায় ছুরি? আজ্ঞে হ্যাঁ, রাজা বীরেন্দ্র সিংহ রায়ের নাতি অর্থাৎ আমার বাবা ত্রৈলোক্য সিংহ রায় আমাকে এখানে পাঠিয়েছেন। বাবা বলেছেন যদি আপনি অর্থাৎ আমি আপনার সাথে গিয়ে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি এবং আপনি যদি এটা দেখতেন খুব ভালো হতো। তা বেশ, তবে আমার একটা দিন সময় লাগবে। আমি যেতে পারি, কিন্তু কাল। কোনো সমস্যা নেই, আমার সাথে গাড়ি আছে। কাল আপনাদের না হয় সঙ্গে নিয়েই যাব। আপনার তাতে সমস্যা হবে না তো? না, আমি এই সামনেই শ্রীহরি হোটেলে উঠেছি। আজকের রাতটা ওখানেই কাটিয়ে দেব। আজ তবে উঠি, নমস্কার। ভদ্রলোক বেরিয়ে যেতেই আমি বললাম, বাবা, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। কয়েকদিন আগে কেসটার ব্যাপারে পড়লাম, আর আজ কেস নিজে বাড়ি বয়ে তোমাকে নিতে এসেছে। এরূপ ঘটনা কিন্তু খুব কমই ঘটে। এই কারণেই তো অপেক্ষা করছিলাম বন্ধু। কিন্তু তুমি জানলে কি করে যে ওরা নিজে থেকেই আসবে? নির্দিষ্ট করে জানতাম বলা যায় না, আমার মন বলছিল যে ওনারা সাহায্য চাইতে আসতে পারে। এবার সবটাই টেলিপ্যাথির জন্য উপরওয়ালার ইচ্ছে, সেটা তিনিই জানেন। তবে হাতে কেস ছিল না, একটু হাউতাস করছিলাম বটে। এইবার একটু মাথা কাটাবার খোরাক পাওয়া যাবে। আর ধাঁধার সমাধান তো আছেই, সঙ্গে ঐতিহাসিক একটি মূল্যবান সম্পদ। সব মিলিয়ে বড্ড রোমাঞ্চ অনুভব করছি। কি তুমি কি বলো ভাইয়া? তাহলে আমরা কি কাল রওনা দিচ্ছি? আর গাড়িতে যাচ্ছি, তাই অসুবিধে কিছু হবে না আশা করি।
দিন 3-4 মতো পরা জামা কাপড় নিয়ে নিলেই আশা করি হয়ে যাবে। তৈরি থেকো আর সমস্ত গোছগাছ করে রেখো, বেশি সময় কিন্তু হাতে আমাদের নেই। বৌঠানকেও তৈরি হতে বলো, বুঝলে? ভাবছি তোমার বৌঠানকেও সঙ্গে নিয়ে যাব। পুরোনো দিনের প্রাসাদ দেখে নিশ্চয়ই ভালো লাগবে। বাহ, সে তো ভালো কথা। বৌঠানেরও এদিক ওদিক বেরোনো হয় না, এই সুযোগে একটু ঘোরাও হয়ে যাবে। আর বনেদি বাড়ির খাবার দাবার বলে কথা, উফ, আমার তো এখন থেকে এই মনটা কেমন যেন নেচে নেচে উঠছে। এরই মধ্যে বৌঠানের ডাক শোনা গেল। বুঝতে পারলাম খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে ডাক পড়েছে। তাই আর দেরি না করে আমরা এগিয়ে গেলাম সেই দিকে। ঠাকুরপো, খাবারগুলো একটু ধরে নিয়ে যাও না গো। দুই বন্ধু তো গল্প করেই কি পেট ভরিয়ে দেবে নাকি? আরে এত কি খুশ গল্প করছোটা কি শুনি? দুজনকে তো বেশ খুশি খুশি দেখছি। আচ্ছা, উনি যিনি একটু আগে এলেন, উনি কি নতুন মক্কেল নাকি? নতুন কোনো কেসের ব্যাপার? হ্যাঁ, তা বলতে পারো। নতুন মক্কেল আমাদের সাথে একটা রহস্যজনক কেসের ব্যাপারে কথা বলতে এসেছিলেন। তোমার বন্ধুটাকে তো হাজার ডাকলেও আসছেন না। ওনাকে নিয়ে খাবার টেবিলে আসো। খাবারগুলো যে পড়ে পড়ে ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। আমায় এটা বলার সব থেকে বড় কারণ হলো বৌঠান জানে যে ভায়া এখন এই বিষয়টা নিয়েই নাড়াঘাটা করবে, ও কিছুতেই উঠবে না। অগত্যা আমিই উপায়। তবে রান্নাঘরে গিয়ে মনটা আরও বেশি প্রফুল্ল হয়ে উঠল। যতই হোক, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর মোহনভোগ দেখে মন ভালো না হয় আর যায় কোথায়। বললাম, আহা, কি করেছো বৌঠান, একটার পর একটা ভালো জিনিস তো হয়েই চলেছে। আবার কি হলো? আরে, আগামীকাল আমরা সিংহগড় যাচ্ছি। তোমার পতিদেব বলেছেন তুমিও যাচ্ছ আমাদের সাথে। রথ দেখা, কলা বেচা দুটোই হয়ে যাবে। একদিকে রহস্যের সমাধান, অন্যদিকে ঘোরাঘুরি, দুটোই আমরা করে নেবো, কেমন? বাহ, আজকাল দেখছি তোমার বন্ধু একটু বেশি খেয়াল রাখছে আমার। প্রতিবার তো দুজন কেস এলেই নিজেরা আগে দৌড়ো। এবার যে আমার সাথে নিচ্ছ, এটা শুনেই খুশি হলাম। সত্যি কথা বলতে আমি এবং ভায়া মাঝে মাঝেই কেসের জন্য এদিক ওদিক যাই, তবে বৌঠান বাড়িতেই থাকে। তাই এই খবরটা পেয়ে খুশি হলো সব থেকে বেশি ও। সে আর বলতে। আর কথা বলে সময় নষ্ট করো না, তোমরা খেয়ে দিয়ে নাও। আমি বরং একটু গোছগাছটা সেরে রাখি। হ্যাঁ, কাল বলতে তো আর বেশি সময় বাকি নেই, সময়টাও অল্প। ত্রিবাঙ্কবাবু পরদিন সকাল সকাল এসে পৌঁছালেন আমাদের বাড়িতে। আমরা তৈরিই ছিলাম। বেরিয়ে পড়লাম মিনিট 10 মধ্যে। আমরা আর দেরি করি, একদম সকাল সকালই তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম সিংহগড়ের উদ্দেশ্যে। রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেলা ওই 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম গ্রামের অনেক কাছে। তারপর পথের রাস্তা চেনা থাকায় সেই প্রাসাদ খুঁজে পেতে তেমন একটা বেগ পেতে হয়নি। আশেপাশের সাধারণ গ্রামবাসীদের কাছে এই বংশ যে কতটা সম্মানীয় তা লোকেদের আচরণেই স্পষ্ট। একটুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম বিশাল আকৃতির একটি প্রাসাদের গেটে। গেট বললে ভুল হবে, এ যে সিংহ দরজা বলা চলে, কারণ গেটের দুই ধারে থামে বড় বড় দুটি সিংহের মূর্তি খোদাই করা চোখে পড়ল। আর সেইখান দিয়ে সামনের ছোট একটা বাগান পেরিয়ে সামনে চোখে পড়ল নুড়ি পাথর বেছানো পথ। আর বাড়ির নিচে দুটো গাড়িও দাঁড়িয়ে থাকতে দেখলাম। একটা আমাদের আগে দেখা পুরনো দিনের গাড়িটা। একটা পুরনো জীর্ণজরা প্রাসাদের বড় কাঠের সিংহ দরজার সামনে এসে আমরা থামি। দেখলেই বোঝা যায় কম করে 150 থেকে 200 বছর পুরনো। ত্রিবাঙ্কবাবু গাড়ি থেকে নেমে আমাদের উদ্দেশ্যে বলল, আসুন, আমার সাথে আসুন। আপনারা আমাদের অতিথি, এখানে দাঁড়িয়ে থেকে আর লজ্জা দেবেন না। ভেতরে চলুন দয়া করে। আমরাও গাড়ি থেকে নেমে তাকে অনুসরণ করে এগিয়ে চললাম। একজন লোক প্রাসাদের মুখে দরজা দিল খুলে। ভেতরে ঢুকে খানিকটা ফাঁকা জায়গা ও দুপাশের বাগান পেরিয়ে আমরা প্রবেশ করলাম অন্দরমহলে। না, বাইরে থেকে দেখে যতটা জীর্ণজরা মনে হয়েছিল, ভিতর থেকে তার সম্পূর্ণই উল্টো। হতে পারে বাইরে এতটা চাকচিক্য বজায় রাখেননি, কারণ শুধু শুধু সকলের দৃষ্টি আকর্ষণ করতে চান না। আমরা একটা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। লক্ষ্য করলাম ভায়া তার তীক্ষ্ণ চোখে সমস্ত মহল খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে দেওয়ালে বিভিন্ন শিকার করা জন্তুর মাথা, হাতে আঁকা বিভিন্ন ছবি ও নানা রকম কলকা ও কারুকার্য মিলিয়ে মহলের যে শোভা বাড়িয়েছে, সেটাতেই বৌঠান অবাক হয়ে দেখছে। বাড়িটায় চারিদিকে ছড়িয়ে রয়েছে দামি আসবাবপত্র আর বিলেতি ফুলদানি। বাড়ির প্রতিটা ঘরে ঝুলছে একটি করে ঝাড় লণ্ঠন। কিছু কিছু জায়গায় দেওয়ালে হরিণের শিংও যেন চোখে পড়ল। আপাত দৃষ্টিতে যা দেখলাম,
বলা যায় এই জমিদার বাড়ির অবস্থা এখনো অবস্থাপন্ন। ত্রিবাঙ্ক বাবুর পিছন পিছন আমরা একটা ঘরে প্রবেশ করলাম। সেখানে এক ব্যক্তি আরাম কেদারায় বসেছিলেন। আমাদের দেখে উঠে দাঁড়ালো। বাবা, ব্যোমকেশ বাবুরা এসেছেন। তুমি ওনাকে নিয়ে আসতে বলেছিলে, আমি সেটাই করেছি। ওনারা 3 জনই এসেছেন। আসুন, আপনারা বসুন। নমস্কার ব্যোমকেশ বাবু, আমার নাম ত্রৈলোক্য সিংহ রায়। আমি আপনাদের ডেকে পাঠিয়েছিলাম। আপনার বুদ্ধির পরিচয় আমি এখনো পাইনি, তবে বাইরে আপনার যা নাম ডাক তাতে আমার বিশ্বাস আপনি পারবেন আমার একটা সমস্যার সমাধান করতে। অপরদিকে আমার ছেলে তো আবার আপনার অন্ধ ভক্ত, সুতরাং অন্য কাউকে এই কেস দেওয়া তো সময় নষ্ট করা। তাই আর আপনাকে দেরি না করে ডেকেই নিলাম। আপনারা খবরের কাগজে পুরো ব্যাপারটা পড়েছেন আশা করি। আর এনারা কে? নমস্কার, আমি একজন সত্যান্বেষী, আর উনি আমার স্ত্রী এবং উনি আমার বিশিষ্ট বন্ধু, পেশা একজন লেখক। ত্রৈলোক্য সিংহ রায়ের বয়স 60 পেরিয়েছে। চেহারাটা একটু রুক্ষ সূক্ষ্ম, গৌরবর্ণ, প্রায় 5 ফুট 10 ইঞ্চি মতো উচ্চতা। মুখে বয়সের রেখা ফুটেছে, চোখে একটা সরু ফ্রেমের চশমা। আপনারা সকলে এসেছেন দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা যতদিন এখানে থাকবেন আমাদের আতিথেয়তায় থাকবেন, তাই চিন্তার কোনো কারণ নেই। আশা করি এতটা পথ আপনারা অনেক দূর থেকে আসছেন, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিন, তারপর কথা হবে। শিবু, ওনাদের থাকার জায়গাটা দেখিয়ে দাও আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আসুন ব্যোমকেশ বাবু, আসুন আপনারা। বুঝলাম শিবু হলো ত্রিবাঙ্ক বাবুর ডাকনাম। আমরা আবারও তাকে অনুসরণ করি এবার 3 তলায় উঠে গেলাম। সেখানেই সে আমাদের 2টো ঘর খুলে দিল। একটা পুরনো দিনের খাট, আলমারি, আয়না, একটা ছোট্ট আলনা বাদ দিয়ে ঘরে আর তেমন কিছু নেই, কিন্তু স্বল্পতেই ঘরটি বেশ সুন্দর লাগছে। সময় মতো আমাদের দুপুরের খাওয়ার ডাক পড়ল। সেই খাবার টেবিলে যা সব এলাহি আয়োজন তা দেখে তো আমি অবাক হয়ে গেছি। কারণ সামনে সাজানো রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তারপর মাছের মাথা দিয়ে বিউলির ডাল, শুক্তো, 3 রকম ভাজা, কাতলা মাছের কালিয়া, চিংড়ির মালাইকারি, শেষ পাতে খাসির মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড় সবই আছে। খাওয়ার টেবিলে যেন আমরা উঠে যেতে চাইলেও খাবার যেন ফুরুতেই যায় না। পোশাক বদলে খাওয়া দাওয়া সেরে বেশ লম্বা একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো দরজায় কড়া নাড়ার শব্দে। আধা ঘুমন্ত অবস্থায় দরজা খুলে দেখি ভায়া দাঁড়িয়ে। কি তুমি তো দেখছি ঘুরতে এসে আরাম পেয়ে বেশ অলস হয়ে উঠেছো ভায়া। হ্যাঁ, বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, এখনো ঘুম ভাঙেনি? তাড়াতাড়ি ফ্রেশ হও, ত্রৈলোক্যবাবুর সঙ্গে কথা বলতে যেতে হবে। তিনি আমাদের জন্য কেসটির ব্যাপারে কথা বলার জন্য অপেক্ষা করছেন হয়তো। আর বৌঠানো যাবে নাকি আমাদের সাথে? সে আপাতত বিশ্রাম করছে, ওর এইসব ব্যাপারে অত আগ্রহ নেই, সুতরাং এখন আমরা দুজনেই যাব। তৈরি হয়ে নাও। যেমন বলা তেমন কথা। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। তাড়াতাড়ি চোখ মুখ ধুয়ে ভায়ার সাথে দোতলায় নেমে গেলাম ত্রৈলোক্যবাবুর ঘরে। উনি আর ওনার ছেলে ত্রিবাঙ্কবাবু বুঝি আমাদের অপেক্ষাতেই ছিলেন। আমাদের দেখে ওনাদের সামনের সোফায় বসার ইঙ্গিত করলেন, তারপর বললেন, ব্যোমকেশ বাবু, আপনি নিশ্চয়ই খবরটা সম্পর্কে অবগত, তাই সে বিষয়ে হয়তো নতুন কিছু বলতে হবে না। না না, তার প্রয়োজন নেই। আমার কিছু প্রশ্ন আছে, আমি বরং সেইগুলো করি। বলুন। আপনি কাগজে লিখেছিলেন যে রাজা বীরেন্দ্র সিংহ রায়ের চিঠিটা আপনারা কিছুদিন আগে পেয়েছেন। আমার প্রশ্ন হলো, ওটা পেলেন কোথায়? ওই চিঠিটা পাওয়ার ঘটনা বড়ই অদ্ভুত ব্যোমকেশ বাবু। এরই মধ্যে আমাদের মহলের উত্তর পূর্ব দিকে একটা জায়গায় অযথা আগাছা জন্মাচ্ছিল। সেসব পরিষ্কার করে জায়গাটায় একটা কুয়ো বানাবার জন্য গর্ত খোঁড়ার কাজ চলছিল। তবে কয়েক ফুট গভীরে যাওয়ার পরই একটা ছোট্ট পিতলের বাক্স পাওয়া যায়। আর আমরা প্রথমে ভাবি সেই বাক্সে হয়তো আমাদেরই বংশেরই কিছু ধনসম্পদ পাওয়া যাবে। তবে সেটা খুলতেই বেরিয়ে এলো এই চিঠিটা। ব্যাপারটা বড়ই অদ্ভুত। আমার সবথেকে বড় একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা হলো এই চিঠিটা পাওয়ার ঘটনা আপনি বাইরে চাউর করেননি তো? তাহলে কিন্তু বিপদ, কারণ খারাপ মানুষের তো অভাব নেই। যারা জিনিসটি খুঁজে পেয়েছিলেন তারা সবাই এই বাড়িরই কর্মচারী।
তবে কয়েকজন বাইরে থেকে কাজ করতে এসেছিল। খবরটা বাইরে গেছে কিনা তার ব্যাপারে আমি অতটা বলতে পারবো না ব্যোমকেশবাবু। তবে আমি এইটুকু বলতে পারি, বাড়ির যারা ছিলেন তারা সকলেই বিশ্বস্ত, তাই এই ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই, অন্তত আমার মনে হয়। আচ্ছা, বুঝলাম। বাক্সটি কে পেয়েছিল? যারা খুঁড়ছিল তারাই পায়। তারপর আমাদের ডেকে পাঠালে আমরা সেটার তালা ভেঙে এই চিঠিটা উদ্ধার করি। চিঠিটার সম্পর্কে দেখলাম লিখেছেন যে ওটা সাংকেতিক ভাষায় লেখা। তাহলে আপনারা বুঝলেন কি করে যে লেখাটি ওই ছুরিটার বিষয়ে ইঙ্গিত দিচ্ছে? সেখানে তো অন্য কোনো বিষয়ও লেখা থাকতে পারে। চিঠিটা রাজা বীরেন্দ্র সিংহ রায়ের লেখা, তাই আমার মনে হয়েছিল যে ওটা সম্ভবত ওই ছুরিটার ব্যাপারেই লেখা থাকতে পারে। এমন একটা মূল্যবান জিনিস, সেটা যার তার হাতে না পড়ে, সেই জন্যই হয়তো সাংকেতিক ভাষা প্রয়োগ করা হয়েছিল। তাই এটা আমি বলছিলাম। ত্রিবাঙ্কবাবু যে বুদ্ধিমান তা তার দৈহিক গড়ন ও মুখভঙ্গি দেখলেই বেশ খানিকটা বোঝা যায়। বছর 30 বয়স, মাথায় ছোট ছোট কালো চুল, নাকের নিচটা গোঁফহীন, থুতনির কাছে হালকা দাড়ি রয়েছে। উচ্চতা 5 ফুট 10-এর আশেপাশে। ভায়া কয়েক সেকেন্ড কি যেন ভেবে নিয়ে বলল, আচ্ছা, আমি একটু চিঠিটা দেখতে পারি? তাহলে ব্যাপারগুলো বুঝতে আমার বেশ সুবিধা হবে, যদি আপনাদের অনুমতি থাকে। নিশ্চয়ই, তার জন্যই তো আপনাকে এখানে ডেকে আনা হয়েছে। আপনারা দেখবেন না তো কে দেখবে? শিবু, তুমি তাড়াতাড়ি চিঠিটা বার করে আনো এবং এনে সেটা ব্যোমকেশবাবুর হাতে দাও। আপনারা কি চা খাবেন? তাহলে চাকরকে চা করতে বলবো। আমরা ওনাকে জানিয়ে দিলাম যে এখন চায়ের দরকার নেই এবং আমাদের নিয়ে তিনি যেন ব্যতিব্যস্তও না হন। ত্রিবাঙ্কবাবু ঘর থেকে বেরিয়ে মিনিট খানেকের মধ্যেই একটা পুরনো কাগজ নিয়ে এসে ভায়ার হাতে দিলেন। কাগজটা এতদিন বন্ধ থাকায় সেটি একদম হলদেটে বর্ণ ধারণ করেছে। আমি দূর থেকেই দেখলাম সেটা, তবে দেখতে ইচ্ছে করছিল না, সেটা বললে মিথ্যে বলবো। সে সেটার ভাঁজ খুলে পড়তে লাগলো। তাকে চিঠিটা পড়তে দেখে আমারও বেশ কৌতূহল জন্মালো, কিন্তু ভদ্রতার খাতিরে আমি উঠে গিয়ে উঁকি মেরে সেটা পড়তে পারলাম না। পড়া শেষ করে ভায়া বলল, ভেরি ইন্টারেস্টিং। চিঠিটায় বর্ণিত ধাঁধাটা সমাধান করা এতটা সহজ ব্যাপার নয়। আমি কিছুদিন সময় নেব, দেখা যাক কিরকমভাবে এই ধাঁধার মানে উদ্ধার করা যায়। চলকবাবু, এই চিঠিটা আমি আমার কাছে রাখতে চাইব আপাতত। আশা করি আপত্তি নেই। হ্যাঁ, সে আপনি রাখতেই পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। তবে জিনিসটা সামলে রাখবেন। এটা কিন্তু আমাদের পরিবারের একটা সম্পদ বলতে পারেন। তবে আপনাকে আমার ভরসা আছে। আমার কাছে যখন এটা থাকবে, সুতরাং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কেমন? আচ্ছা, আরও কিছু প্রশ্ন আছে আমার। আপনাদের বাড়িতে আর কে কে আছেন? আমার সবার সঙ্গে পরিচয় হয়নি, সুতরাং আমাদের সবটা জানা দরকার, তাতে কাজটা করতে সুবিধা হয়। বাড়িতে আমি, আমার স্ত্রী, 2 ভাই ও তাদের স্ত্রী থাকে। আমার একটি মাত্র ছেলে, এই যে। এছাড়া আমার বড় ভাই বিশ্বম্বরের 2 ছেলে, নাম বিজয় ও নকুল। ছোট ভাই নিঃসন্তান। এছাড়া গুটিকত কাজের লোকেরা থাকে। আপনি দরকার পড়লে সবার সাথেই কথা বলে দেখতে পারেন, তারা সবাই আপনাকে সাহায্য করবে। বেশ বেশ, সেসব না হয় পরে হবে। এখন আমাদের প্রথম কাজ হলো এই মহলটা একটু ঘুরে দেখা। জায়গাগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখতে পারলে ভালো হতো। আচ্ছা, কোথায় ওই পিতলের বাক্সটা পাওয়া গিয়েছিল সেটাও জানা এবং দেখা দরকার আছে। হ্যাঁ, সেখানে আরও যদি কোনো নতুন ক্লু পাওয়া যায়, সবটাই আমাদের কাজের মধ্যে পড়ে। বোঝেনি তো আশা করি? অবশ্যই অবশ্যই, এই তো শিবু আপনাদের নিয়ে যাবে। চলুন 3 তলা থেকে শুরু করি। 2 তলা 3 তলা মোটামুটি দেখা হয়ে গেছে, শুধু নিচের তলাটা হলেই হবে। 3 তলা প্রাসাদটি যে বেশ বড় তা আর বলে দিতে হয় না। আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম নিচের তলায়। সেখানে প্রায় 8টি ঘর আছে। মহলের 3টে তলায় সর্বমোট 24টা ঘর, প্রত্যেক তলায় 8টা করে। ঘরের দেওয়ালে সাজানো আছে বহু পুরনো হাতে আঁকা বিভিন্ন ছবি, রাজশাহী লেখা, দলিলপত্র ইত্যাদি। নিচে নেবে সোজা হেঁটে একদম শেষ ঘরটার সামনে দাঁড়ালাম। ত্রিবাঙ্কবাবু বললেন, এই হলো বড় জ্যাঠার ছেলে বিজয়ের ঘর, পাশেরটা নকুলের। আমরা ঘরে ঢুকে দেখলাম বিজয় ঘরেই ছিল। ত্রিবাঙ্কবাবু পরিচয় করিয়ে দিলেন। বিজয়, ইনি সেই ব্যোমকেশ বক্সী যার কথা তোমায় বলছিলাম। ইনি আমাদের সেই চিঠিটার ব্যাপারে তদন্ত করতে এসেছেন। বিজয়ের বয়স 25-26-এর মতো হবে। ফর্সা গায়ের রং, মাঝারি চুল,
চোখের চাহনি অত্যন্ত ভদ্র, পরনে সাদা রঙের একটা শার্ট এবং দামি একটি নীল রঙের প্যান্ট। সে বলে উঠল, নমস্কার ব্যোমকেশবাবু, আমার নাম বিজয় সিংহ রায়। আমি আপনার অনেক নাম ডাক শুনেছি। সত্যি বলতে আমি আপনাকে ভীষণ মানি। আপনার কোনো কাজে আসতে পারলে আমার নিজেরই ভালো লাগবে। এ তো আমার সৌভাগ্য। তাহলে আপনাকে আমি দু একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। আপনি ছুরির ব্যাপারটা আগে থেকে জানতেন? হ্যাঁ, বাবা কাকাদের মুখে শুনেছিলাম, তবে বিষয়টা যে সত্যি সেটা কখনো ভাবিনি। তবে চিঠি পাওয়ার পর থেকে এখন বিশ্বাসটা বেড়েছে বলতে পারেন। আপনার একজন ভাই আছেন না? ওনাকে তো ঠিক দেখতে পাচ্ছি না। যদি কিছু মনে না করেন, ওনাকে যদি একটু ডেকে দিতে পারেন, তবে একসঙ্গেই কথা হয়ে যেত আর কি। আচ্ছা, আপনি দাদার কথা বলছেন তাহলে? আমার দাদার নাম নকুল। আপনি বসুন, ও পাশের ঘরেই আছে। মনে হচ্ছে দাদা এখন কাজে ব্যস্ত থাকতে পারেন, তাও ডেকে দেখি একবার। আমি ডেকে আনছি গিয়ে, আপনি বসুন। যদি তিনি ব্যস্ত থাকেন তবে থাক, এখন তার প্রয়োজন পড়বে না। আমরা এখন মহলটা একটু ঘুরে দেখতে বেরিয়েছি, এই যা। আচ্ছা বিজয়বাবু, আপনি কিছু করেন? আপাতত না, পড়াশোনা শেষ করে পরিবারের চিরাচরিত প্রথা ভেঙে চাকরির চেষ্টা করছি। এই চাকচিক্য শুধু দেখতেই আছে, এর বাইরে রাজকীয় তেমন কিছু আর অবশিষ্ট নেই। সুতরাং নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার খিদেটা ছোট থেকেই ছিল। আজও তাই পড়াশোনা করে চাকরি খুঁজে চলেছি। আর পড়ালেখা তো সাথে আছে। আপনি নিশ্চয়ই ব্যোমকেশ বক্সী? এর মধ্যেই দরজার সামনে বছর 30-এর আরেক ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন, লম্বা চওড়া দাড়ি গোঁফওয়ালা সুপুরুষ। আমাদের আর বুঝতে বাকি রইল না ইনি হলেন নকুলবাবু, যার সম্পর্কে আমাদের একটু আগে কথা হচ্ছিল। ওনার দেখা যে এত তাড়াতাড়ি পেয়ে যাব সেটা আশা করিনি। উনি আমাদের দেখে হাত জোর করে বললেন, নমস্কার, আমি নকুল সিংহ রায়। শুনলাম আপনারা নাকি আমার খোঁজ করছিলেন কোনো একটি কাজের জন্য, তাই আর বিলম্ব না করে চলেই এলাম। বলুন ব্যোমকেশবাবু, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? আমাদের অলক্ষ্যে কখন যে ত্রিবাঙ্কবাবু নকুলবাবুকে ডেকে এনেছেন তা আমরা জানতেই পারিনি। অবশ্য তাতে আমাদেরই কাজের সুবিধা হলো বই কি। আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনি কি করেন জানতে পারি কি? আপনার ভাইয়ের মুখে শুনে যা বুঝলাম, আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ। ওই আর কি। আগে আমি তো তেমন কিছুই করি না, এই পারিবারিক সব কিছুর অল্প বিস্তর দেখাশোনা বলতে পারেন। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবার আসি। বলে সে নমস্কার জানিয়ে বেরিয়ে পড়ল, সাথে আমি। ত্রিবাঙ্কবাবু আমাদের নিয়ে আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন দেখে ভায়া বলল, আর বাকিরা? ওনারা কেউই বাড়িতে নেই, সবাই একটু বেরিয়েছেন। ফিরে এলে না হয় আপনার সঙ্গে দেখা করিয়ে দেব। এবারে ভায়া বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার থেকে তো জানাই হলো না আপনি কি করেন। আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছিলাম, কয়েক বছর বাইরে গিয়ে হেরিটেজ ম্যানেজমেন্ট এসবের কাজও করে এসেছি। তারপর বাবা মার বয়স হচ্ছে এবং শরীর খারাপ হচ্ছে দেখে তারা বারবার করে অনুরোধ করে তাদের সাথে এসে থাকার জন্য। তারপর থেকে এখানেই আছি। এই বাড়ির ইতিহাস সম্পর্কেও যথেষ্ট পড়াশোনাও করার চেষ্টা করি। বাহ, তাহলে আমার আপনাকে দরকার হতে পারে। এই বাড়ি এবং বাড়ির মানুষের প্রাচীন ইতিহাস জানতে হলে তো আপনার থেকে ভালো লোক নেই মশাই। সুতরাং আপনি যে আমাদের অত্যন্ত কাজের লোক। অবশ্যই জানাবেন, আপনার সাহায্যে লাগলে আমি খুশি হব। আর ইতিহাস আমার অত্যন্ত ভালোবাসার জিনিস। কেউ যদি আমায় নিজের পছন্দের জিনিস নিয়ে জিজ্ঞাসা করে তবে তো ভালোই লাগবে। তবে বাড়ির কাউকে ইতিহাস নিয়ে এগোয়নি। ঠিক আছে, এখন আসি। আপনারা বরং ঘরে গিয়ে বিশ্রাম নিন। যদি কিছু দরকার লাগে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। বাবা আমায় আপনাদের সমস্ত কিছুর দায়িত্ব দিয়েছেন। রাতে দোতলায় ত্রৈলোক্যবাবুর পুরো পরিবার এবং আমরা একসাথে খেতে বসলাম। সেখানে ভায়া প্রশ্ন করল, আচ্ছা ত্রৈলোক্যবাবু, এই প্রশ্নটা অত্যন্ত পারিবারিক হলেও আমার জানা প্রয়োজন বলে আমি মনে করি। আমি দেখলাম এই বাড়ির কেউই তেমন চাকরি বাকরি করে না। তা আপনাদের কি কোনো পারিবারিক ব্যবসা আছে? হ্যাঁ, একটা কাঠের কারখানা আছে। সেটা কোথায়? 5-6 কিলোমিটার দূরে, কাঞ্চননগরে। কবে থেকে চলছে এই কারখানার কাজ? খুব বেশি দিন নয়, এটা আমার বাবা শুরু করেছিলেন। প্রথম দিকে তো রাজস্ব প্রথা ছিল,
তখন যা আয় হতো তাতে কিছু না করেও কয়েক প্রজন্ম কাটিয়ে দেওয়া যায়। কিন্তু আপনি তো জানেন, আয়হীন ব্যয় করতে থাকলে রাজার ধনও শেষ হয়ে যায়। আর তাছাড়া ইংরেজরা অনেক ধন সম্পত্তি লুটে নিয়ে গিয়েছিল আমাদের। তাই বাবা পড়াশুনো শেষ করে বুঝেছিলেন যে কিছু একটা করতে হবে। তো তখন উনি এই কারখানা দাঁড় করান। ধীরে ধীরে সেটা একটা ভালো জায়গায় পৌঁছায়। খাওয়া শেষ করে ঘরে ফিরে টেবিলে একটু লেখালেখি করছিলাম, তবে মাথায় শুধু একটাই চিন্তা, কি এমন আছে ওই চিঠিতে। যতক্ষণ না জানতে পারছি একটু চাপা কৌতূহল থেকেই যাচ্ছে। এদিকে বৌঠানের উপস্থিতিতে আমি ভায়াকে বিরক্তও করতে পারছি না। এসব ভাবছি এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলতে ভায়া ভিতরে এলো। আমি একটু অবাক হয়েই প্রশ্ন করলাম, এ কি, বৌঠানকে রেখে একা চলে এলে? উনি এখন নিদ্রাদেবীর আরাধনায় মগ্ন, তবে আমার চোখে ঘুম নেই। আসলে কেসটার ব্যাপারে সম্পূর্ণ না জানা অবধি আমার ঘুম আসবে না। আর অন্যদিকে এই রহস্যময় ধাঁধা। আসলে কোনো স্থানে ঘুরতে আসলে আমি একটু কাজে বসার বাহানা করি, কারণ তাতে ভায়া আর বৌঠান একসাথে একান্ত কিছু মুহূর্ত কাটাবার সুযোগ পায়। এই যেমন আজ সন্ধেবেলাতেই বৌঠান ভায়াকে নিয়ে বাইরে থেকে বেশ কিছুক্ষণ ঘুরে বেরিয়ে সময় কাটিয়ে এসেছে। এত রাতে মানুষ ঘুমাবে, এটাই স্বাভাবিক। ভায়ার হালটা বুঝতে পেরে আমি বললাম, তোমার বুঝি চিন্তায় ঘুম আসছে না? বাহ, তুমি জ্যোতিষ চর্চাও করো আজকাল দেখছি। হ্যাঁ, তোমার ঘনিষ্ঠতার ফল। যাক, অনেকক্ষণ ধরে চিঠির ব্যাপারটা মাথায় ঘুরছে। ওতে কি লেখা আছে বলো তো? সে আমি তোমার মুখভঙ্গি দেখেই বুঝতে পেরেছি। হ্যাঁ, বলেই আমার দিকে চিঠিটা বাড়িয়ে দিল। কাগজটা বেশ পুরনো, হলদেটে হয়ে গিয়েছে, নিচের কোথাও কোথাও ছিঁড়েও গিয়েছে। কাগজটা বেশ খানিকটা পুরু হওয়া সত্ত্বেও কালের নিয়মে বেশ মলিন হয়ে গেছে। সব মিলিয়ে এটা যে নবাবী আমলের চিঠি সেটা বুঝতে আর বাকি থাকে না। খুলে দেখলাম পরিষ্কার বাংলা ভাষায় কয়েকটা লাইন লেখা আছে। অধঃপতনে চলো, আরও নিম্নগামী, ভূ আলিঙ্গনে হোক আত্মার নিবিড় স্বামী, অন্তরাক যেদিকে রাশে দীপ্তি আলো, সেই পথেই খোঁজো ইন্দ্রধনুর পালো, যেখানে নিরুদ্ধ দ্বার শৃঙ্খল ঘিরে, সেখানেই মুক্তি অন্তঃসার গহিরে। বুঝে গেলাম এর মানে উদ্ধার করা আমার কাজ নয়। বললাম, এর মানে কি গো? তুমি কি কিছু ধরতে পেরেছ? ওটাই তো প্রশ্ন অমর, ওটাই তো প্রশ্ন। মানেটা যেন মিলতে গিয়েও মিলছে না। এই মনে হচ্ছে খুব সহজ, আবার পর মুহূর্তেই ভীষণ কঠিন। অন্ধকারটা যেন কেটেও কাটছে না। তা এবার করণীয়? একটু সময় নিয়ে ভাবতে হবে, এটাই একমাত্র উপায়। তারপর খানিকক্ষণ চুপচাপ থেকে কি যেন ভেবে নিয়ে বলল, তুমি ঘুমাও, আমি যাই। একটু মস্তিষ্কে ধোঁয়া দেওয়ার প্রয়োজন রয়েছে। তোমার বউঠানও ঘুমোচ্ছে, সুতরাং এখন সিগারেট খেলে কেউ বাধা দেবে না। এমনি সময় উনি তো আবার সিগারেট জ্বালাতে দেখলে রণচণ্ডী মূর্তি ধারণ করেন। তার বেরোনোর পরেও প্রায় আধ ঘন্টা বিষয়টা নিয়ে ভাবতে থাকলাম। মনে মনে লেখাগুলো বেশ কয়েকবার আওড়ালাম, তাও কিছুই মানে উদ্ধার হলো না। এর আগেও বহু কঠিন কেসে আমি ভায়ার সঙ্গ দিয়েছি। সাংকেতিক চিঠি নতুন কোনো বিষয় নয়, তবে এই চিঠিটা যেন একটু বেশিই গোল মেরে। ঘুমানোর চেষ্টা করে বুঝলাম ওটি আর আসার নয়। অগত্যা শরৎ রচনাবলী খুলে খানিকটা সময় অতিবাহিত করে দিলাম। এমন সময় দরজায় একাধিকবার টোকা পড়ল, আর ক্রমশই আওয়াজ বাড়তে থাকলো। উফ, এত রাতে আবার কে এলো? বাড়ির কেউ নাকি নাকি আবার ভায়া এসেছে, কে জানে। এইসব ভাবতে ভাবতে দরজার কাছাকাছি যাচ্ছি খুব সতর্কতার সঙ্গে। তখন ফিসফিসে কণ্ঠে শুনতে পেলাম, রে আমি গো আমি, দরজাটা খোলো তাড়াতাড়ি, দরকার আছে, একটা জিনিস নিতে এসেছি। দরজা খুলতে ভায়া সোজা ভিতরে এসে আমার টেবিল হাতড়াতে লাগলো। আমি তো ব্যাপারটা দেখে বড়ই অদ্ভুত, ও এইসব করছেটা কি? তাই আর কৌতূহল সংবরণ না করে জিজ্ঞেস করেই ফেললাম, আরে হঠাৎ কি হলো? কিছু খুঁজছো নাকি? আমায় বলো, আমি খুঁজে দিচ্ছি। জানতাম তুমি জেগে থাকবে, তাই এলাম। আগের দিন এখানে একটা খাতা আর কলম ছিল, সেটা এখানে দেখছি না। কোথায় সেটা? এখন জিনিসটা দরকার আমার প্রচন্ড পরিমাণে। আরে কলমটা আনলায় যে জামাটা টাঙানো আছে তার বুক পকেটে আছে, আর খাতাটা নিচে ড্রয়ারে। দাঁড়াও দিচ্ছি। তুমিও না পারো বটে, এই মাঝরাতে ডেকে কলম আর খাতা চাইছো, উফ। সেটা হাতে পেয়েই সে দ্রুত টেবিলের দিকে এগিয়ে এসে খাতার ওপর কলমটি হিজিবিজি ঘষতে লাগলো। তারপর নাকের কাছে নিয়ে ভালো করে একবার ঘ্রাণ নিল। তারপর খাতাটা টেবিলে নামিয়ে রেখে কলমটা পকেটে ঢুকিয়ে নিয়ে বলল, কাজ হয়ে গেছে, আজকের মতো চলি। আর এটা আমি নিয়ে গেলাম, তোমার লাগলে পরে আমার থেকে চেয়ে নিও। সে নাও গে, কিন্তু ব্যাপারটা তো আমাকে বলো।
অপেক্ষা করো, পরে বলছি। জানো না সবুরে মেওয়া ফলে। আপাতত শুভরাত্রি, ঘুমিয়ে পড়ো, কাল সকালে বলবো যা বলার। বলেই সে বেরিয়ে গেল। ওর এই স্বভাবটা বরাবরই আমার বিরক্ত লেগে এসেছে, মনের মধ্যে কৌতূহল জাগিয়ে চলে যাওয়া। এমনি ঘুম আসছিল না, এখন আবার এটা যোগ হলো। তবে রেহাই এটাই যে বরাবর দেখতে দেখতে আমার এখন একটা অভ্যেস হয়ে গেছে। 7-5 ভাবতে ভাবতে রাতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা খেয়াল নেই। উঠতে একটু দেরিই হলো। উঠে মুখ হাত ধুয়ে ভায়ার ঘরে গিয়ে চা নিয়ে বসলাম। কি হে ঠাকুরপো, আজ এত বেলা পর্যন্ত ঘুমালে? কি ব্যাপার বলো তো? তুমি তো সবার আগে ওঠো। সেটা তোমার পতিদেবী ভালো বলতে পারবেন, উনিই আমার সারা রাত না ঘুমাতে পারার কারণ। সবে চায়ে 2 চুমুক দিয়েছি, এমন সময় বাইরে থেকে একটা বয়স্ক কণ্ঠস্বর ভেসে এলো। আমরা দরজার দিকে তাকিয়ে দেখতে পেলাম সেখানে দাঁড়িয়ে আছেন ত্রৈলোক্যবাবু আর সাথে আরো 2 জন ভদ্রলোক। ভেতরে আসতে পারি ব্যোমকেশ বাবু? আসুন আসুন ত্রৈলোক্যবাবু, আপনারাও আসুন। আপনাদের বাড়িতেই আপনারা নিজেরা আসার জন্য আবার আমার অনুমতি নিতে হবে না, তাতে আমার নিজেকে ছোট লাগবে। আপনি এমনিতেই আমার থেকে অনেক বড় এবং গুরুজন। তিনি দেখলাম সঙ্গে করে আরো 2 জনকে এনেছেন। পরিচয় করিয়ে দিই, উনি আমার বড়দা বিশ্বম্বর, আর উনি আমার ছোট ভাই সুখদেব। দুইজনকেই আপনার কথা বলতেই ওরা দেখা করতে চাইল। আচ্ছা ব্যোমকেশ বাবু, আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, একদমই না। আপনাদের আতিথেয়তায় আমরা সত্যিই মুগ্ধ। নমস্কার বিনিময় করে সবাই কথাবার্তা বলে বেশ খানিকটা সময় অতিবাহিত করলাম। আচ্ছা, যে জায়গাটার চিঠি পাওয়া গিয়েছিল আর যে বাক্সটার মধ্যে চিঠিটা ছিল, দুটো একবার দেখতে পারলে ভালো হতো। আসলে যে জায়গাটায় ওটা পাওয়া গিয়েছিল সেই জায়গায় একটা মাহাত্ম্য আছে। আপনার দেওয়া চিঠির ধাঁধায় জায়গাটার সম্পর্কে বিশেষ ব্যাপারে লেখা আছে, তাই আর কি। ভায়া যে ধানাটার কিছু সমাধান করে ফেলেছে সেটা আমায় তো আগে বলেনি। ও কি সত্যি বলছে না নাকি মিথ্যে বলছে সেটা ওর থেকে ভালো কেউ জানে না। চলুন তবে ঘুরে আসা যাক। আমি আপনাদের সমস্ত জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, তাতে আপনাদের কাজে সুবিধা হবে। আমি আর ভায়া ওনার পিছু দিয়ে সিঁড়ি দিয়ে সোজা নেমে গেলাম প্রাসাদের উত্তর পূর্ব দিকে। সেখানে মাটিতে গর্তটা এখনো আছে। ভায়া একটু এগিয়ে গিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে কি যেন দেখলো, হাতে খানিকটা মাটি তুলেও দেখলো, তারপর বলল, আর বাক্সটা? ওটা বিজয়ের কাছে আছে, দাঁড়ান আমি আনতে বলি। ত্রৈলোক্যবাবুর কথায় বিজয় বাক্সটি নিয়ে এসে ভায়ার হাতে দিল। ছোট হলুদ পেতলের বাক্স। বাক্সটা পিতলের হলেও তাতে বিভিন্ন রকমের নকশা করা আছে চারিপাশে, এবং কিছু কিছু জায়গায় ঝকমকে পাথর দিয়েও সাজানো আছে। সেটা জিনিসটা যে বেশ প্রাচীন সেটা বলে দিতে হয় না। আমিও জিনিসটা হাতে ধরে দেখলাম, বুঝতে পারলাম বেশ ভারী বাক্সটা। ভায়া প্রায় 3-4 বার বাক্সটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখল, আর সব থেকে বেশি লক্ষ্য করলো লক করার চাবির জায়গাটা। ওখানে এত কি দেখার আছে তা বুঝলাম না আমি। ভালো করে খানিকক্ষণ খুঁটিয়ে দেখে নিয়ে সে আবার তার হাতে বাক্সটা ফেরত দিয়ে দিল। দুপুরে খাওয়া সেরে সে বলল, মহলটা আরেকবার ঘুরে দেখলে হয় না? ভালো করে দেখলে মনে হয় ওখানেই অর্ধেক রহস্য সমাধান হয়ে যাবে। রহস্য বাইরে নয়, এই বাড়িতেই আছে, আমার মন বলছে। সত্যি কথা বলতে প্রথমবার আমারও বাড়িটা ভালোভাবে দেখা হয়নি, তাই বললাম, হ্যাঁ চলো। আমরা 3 তলা থেকে শুরু করলাম। উপরে 8টা ঘরের মধ্যে বেশিরভাগই বন্ধ, দেখে বোঝা যায় বহুদিন ব্যবহার করা হয়নি। শুধু 2-1টা ঘর হয়তো অতিথিদের আতিথেয়তার খাতিরে ব্যবহার করা হয়। বারান্দার বাম দিকে লম্বালম্বি আরেকটা ঘর, একেবারে পূর্ব দিকে যেখানে বারান্দা শেষ হচ্ছে সেখানে একটা বৈঠকখানা রয়েছে। ঘরের দেওয়ালে রাজরাজাদের কীর্তিকলাপের ছবি টাঙানো। তাছাড়া একটা অদ্ভুত জিনিস খুব ভালো লাগলো, রাজবংশের বিভিন্ন সদস্যের চিঠিগুলো একটা কাচের ফ্রেমে খুব যত্ন করে সংরক্ষিত আছে। দেখলাম ভায়া সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কি দেখছো ভায়া? এই চিঠিগুলো কি এমন আছে ওতে? বোধহয় সবটাই আছে এগুলোতে। মন বলছে ভালোভাবে দেখতে পারলে এই প্রাসাদই আমাদের রহস্য সমাধান করে দেবে। এখানে আর কিছু নেই, চলো দোতলায় যাই। এখানেও ঘরগুলো একই রকম, পার্থক্য একটাই, সেটা হচ্ছে দেওয়ালের রঙে। এখানেও অধিকাংশ বন্ধ। একটাতে ত্রৈলোক্যবাবু আর ওনার স্ত্রী, আর একটাতে ওনার ছেলে ত্রিবাঙ্কবাবু থাকেন। ত্রৈলোক্যবাবুর ঘরের সামনে দাঁড়িয়ে ভায়া দরজায় 2বার টোকা দিল, তারপর চেঁচিয়ে জিজ্ঞেস করলো, আসতে পারি? ত্রৈলোক্যবাবু বেরিয়ে আমাদের ভিতরে নিয়ে গেলেন। আরেকবার চারপাশটা ঘুরে দেখছিলাম, ভাবলাম আপনার ঘরটা একটু দেখি। আপত্তি নেই তো? এমা, আপত্তির কি আছে?
মহলটা ঘুরে দেখার সময় দেওয়ালে আপনাদের পূর্বপুরুষদের ছবি এবং কাঁচের শিশিটার বন্দি আরও চিঠিগুলো দেখলাম। তবে একটা জিনিস ভীষণ খটকা লাগলো। কি খটকা লাগলো আপনার ব্যোমকেশ বাবু? চিঠিগুলোর সাল অনুযায়ী সেগুলো অনেক পুরনো হওয়ার কথা, কিন্তু দেখে অতটাও পুরনো লাগলো না। কেন বলুন তো? আসলে চিঠিগুলোর কাগজ এবং রং দেখে ব্যাপারটা ধরতে পারলাম আমি। এর কারণ কি, এর উত্তর কিন্তু খালি আপনি দিতে পারবেন আশা করি। এই ব্যাপার সত্যি আপনার সত্যান্বেষীর চোখই বটে। এটা সাধারণ কোনো লোক হলে ধরতে পারতো না। আমি বলছি ব্যাপারটা ঠিকই ধরেছেন। ওই চিঠিগুলো আসলে নকল, এবং ওইগুলোর নকল আমি রাখতে বলেছিলাম আমার ছেলেকে। আসলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেখান থেকেই এগুলো নকল করা। এই শিবুই করিয়েছে। শিবু মানে ত্রিবাঙ্কবাবু আপনার ছেলে? আগে হ্যাঁ, ওর এই গুণটা আছে। ও যে কোনো পুরনো লেখা ভালো নকল করতে পারে। আপনি হয়তো শুনেছেন, আগেও আর্টের ছাত্র ছিল, সুতরাং ওর কাছে এইগুলো জল ভাতের মতো সোজা। বাহ, দারুণ হাতের কাজ তো ওনার। দেখে তো বোঝাই যায় না এগুলো নকল। এত ভালো উপায় বার করেছেন আপনি আসল চিঠিগুলো লুকিয়ে রাখার। আসলগুলো সঠিক জায়গায়ও থাকবে, অপরদিকে মানুষও দেখতে পাবে সেগুলো চোখের সামনে। ঠিক আছে, আমরা আরেকটু ঘুরে দেখি তাহলে। এই বলে আমরা বেরিয়ে এলাম। এবার কোথায়? পিতার পর যে পুত্রের স্থান হয় সেটা কি তোমায় বলে দিতে হবে ভাইয়া? চলো একবার ত্রিবাঙ্কবাবুর ঘরে যাওয়া যাক। ত্রৈলোক্যবাবুর পাশের ঘরটাই ত্রিবাঙ্কবাবুর। তাকে ঘরেই পেয়ে গেলাম আমরা। আমরা কেউ আগে ওনার ঘরে আসিনি। এবার প্রথমবার এখানে এসে অবাক হয়ে গেলাম। চারিদিকে দেওয়ালে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান সুন্দর সুন্দর আঁকা ছবি। বেশিরভাগ ছবি জল রঙে করা এবং কিছু পেন্সিল স্কেচও আছে। অবাক ভদ্রলোকের হাতের কাজ। সত্যি তার ঘরের কারুকার্য দেখলে বোঝা যায় যে তার কতটা গুণ আছে। তারই হাতে আঁকা বিভিন্ন ছবি চারিদিকে লাগানো, যেগুলোর দিকে তাকালে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। ভায়া দেখলাম তার টেবিলের ওপর তীক্ষ্ণ নজর। সে ব্যাপারে জিজ্ঞেস করতে যাব এমন সময় বলল, চলো ভাইয়া, এখন অনেকটাই দেখা বাকি। আসছি ত্রিবাঙ্কবাবু। কামকাই আপনাকে বিরক্ত করলাম, তার জন্য ক্ষমা করবেন। দোতলাটা মোটামুটি দেখা শেষ। ভায়া দেখলাম নিচের তলায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। চারিদিক ভালো করে গুরুত্ব সহকারে দেখতে লাগলো সে। আমরা একটা একটা ঘর দেখতে দেখতে পশ্চিম থেকে পূর্বে এগিয়ে চললাম। সাথে প্রত্যেকটা ঘরে ঢুকে সেই ঘরের মানুষজনদের সাথে আলাপ করার বাহানায় ভায়া যে ঘরগুলোর নারী নক্ষত্র সব অনুধাবন করে ফেললো, সেটা বাকিরা না বুঝলেও আমি বেশ বুঝেছি। সমস্ত প্রাসাদটা ঘুরে দেখার পর ভায়াকে দেখে আমার বেশি চিন্তিত লাগলো। কল্পনার জগতে হারিয়ে যেতে দেখলাম তাকে। এটা অবশ্য নতুন কিছু নয়। যখনই কেস জটিল থেকে জটিলতর হয়, ও এভাবেই চিন্তার মধ্যে ডুবে যায়। আর যতক্ষণ না তার কুল কিনারা সামান্যতম হলে উদ্ধার করছে, ততক্ষণ ওকে ঘাঁটিয়েও বিশেষ কোনো লাভ নেই, কারণ ও কিছুই বলবে না। দেখলাম ও চেয়ারে বসে খাতার উপর কিসব লিখতে শুরু করলো। আমিও বাকি সময়টা আর তাকে বিরক্ত না করে মহলের ইতিহাসের ব্যাপারে ডায়েরি লিখে কাটিয়ে দিলাম। বাকি দিনটা সে আর কারোর সাথেই কোনো কথা বলল না। তবে একদম রাতের বেলায় সে আমার ঘরে এলো। কি হে ভাইয়া, কি চলছে তোমার মনে? কি ভাবছো এসব কি করছি? এর কারণ কি, তাই তো? কারণ আছে, আছে, শুধু অপেক্ষা করো, সঠিক সময়ে তোমার উত্তর পাবে। আমি তো আপনারই পথ চেয়ে বসে আছি। এখনো কোনো ব্যাপার আমার তো ঠিক ঠাওরই হয়নি। ভাইকে দেখলাম নিজের বুক পকেট থেকে বার করে আনলো একটা চিঠি। তারপর সেটা আমার হাতে দিয়ে পড়তে বলল। দেখো তো এটার মধ্যে কোনো বিশেষত্ব পাচ্ছ কিনা। কি রকম? আহা, দেখোই না। চিঠিটা খানিকক্ষণ উল্টে পাল্টে দেখে কিছুই বুঝতে পারলাম না। একটু ইতস্ততও বোধ করলাম, কারণ যদি বলি কিছুই পাইনি তবে ও আমাকে ছাড়বে না। কিন্তু যখন কিছুই মাথায় এলো না, তখন শেষমেশ বলেই দিলাম, না তেমন তো কিছু পেলাম না। এতদিন আমার সঙ্গে ঘুরে যদি সামান্য জিনিস বুঝতে না পারো, তবে তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে লাভটা কি? হ্যাঁ, তুমি তো গোয়েন্দা গল্প লেখো। আমি ভেবেছিলাম তুমি অন্তত ব্যাপারটা ধরতে পারবে। যা ভেবেছিলাম তাই। জানতাম কথা শুনতেই হবে। মনে মনে ভাবলাম, সত্যিই তো কিছু তো বুঝতে পারা উচিত ছিল। বললাম, তুমিই বলে দাও দেখি কি বিশেষত্ব। এটাকে তোমার নাকের খুব কাছে নিয়ে দেখো তো, কোনো বিশেষ ঘ্রাণ পাও কিনা। নাকের অত্যন্ত কাছে নিয়ে গিয়ে চিঠিটা ভালো করে খানিকক্ষণ ধরার পর একটা সুগন্ধ পেলাম। আর সাথে সাথেই বুঝলাম এই গন্ধের সাথে আমি পূর্ব পরিচিত। সম্প্রতি কোথাও তো আমি এটা পেয়েছি। গন্ধটার মধ্যে অদ্ভুত এক বিশেষত্ব আছে, তবে কি
সেটা ঠাউর করতে পারলাম না। একটা গন্ধ তো পাচ্ছি, খুব চেনা লাগছে গন্ধটা, কিন্তু বুঝতে পারছি না আগে আমি এটা কোথায় পেয়েছি। আমায় অবাক করে সে টেবিলের ড্রয়ার থেকে একটা কলম বার করে আমার খাতার ওপর আঁকি বুকি কেটে সেটাই এগিয়ে দিল। এবার দেখো তো। তার কথা মতো সেটা নাকের কাছে লাগাতেই আমার কৌতূহল দূর হয়ে গেল। হ্যাঁ, এটা তো আমার কলমের কালির গন্ধ। কিছুদিন আগে ভায়া ক্লায়েন্ট এই কলমটা আমায় উপহার দিয়েছিল। আমার ভালো লাগার কারণই হচ্ছে এই কালির মধ্যে মেশানো এই গন্ধটা। একবার এই কলম দিয়ে খাতায় লিখলে অনেক দিন পর্যন্ত ঘ্রাণ যায় না, কিন্তু এই রহস্য সমাধান করে আমি যত না খুশি হলাম তার চেয়ে বেশি অবাক হলাম যে আমি তাকে জিজ্ঞেস করে ফেললাম, এত বছর আগের চিঠি থেকে এমন কালির সুগন্ধ বেরোচ্ছে কি করে? এটা তো হওয়ার কথা না। এটাই তো রহস্য বন্ধু। খুব বেশি হলে 1-2 মাস এই কালির সুগন্ধ থাকে, তারপর ধীরে ধীরে বিলীন হয়ে যায়। কিন্তু এটা কখনোই 100-150 বছরের পুরনো হতে পারে না। তার মানে তুমি বলছো এই চিঠিটা নতুন করে লেখা, কিছুদিন আগেই রাখা হয়েছে, কিন্তু কাগজটা তো বেশ পুরনোই মনে হচ্ছে। চিঠিটার কাগজটা নতুন নয়, ওটা পুরনো, তবে লেখাটা নতুন। কিন্তু কিভাবে? একটা সন্দেহ হচ্ছে, কিন্তু সেটা কি? না, কিছু না। তুমি আরেকবার লেখাটা পড়ো তো। আমার হাতেই ছিল চিঠিটা। তার কথা মতো আমি পড়তে শুরু করলাম। অধঃপতনে চলো, আরো নিম্নগামী। থামো, আগে বলো এটার মানে কি? অধঃপতন মানে নিচে নেমে যাওয়া, আর নিম্নগামী মানে আরো নিচে নেমে যাওয়ার কথা বলা হচ্ছে মনে হয়। একদম সঠিক বলেছো ভাইয়া, ভালো। তারপর পড়ো। ভূ আলিঙ্গনে হোক আত্মার নিবিড় স্বামী। মানে? ভূ আলিঙ্গনে মানে মাটির সাথে মেশার কথা বলছে। সেখানে গিয়েই কি কোনো সুরাহা হবে? অসাধারণ। তারপর? আচ্ছা, অস্তরাক যেদিকে রাশে দীপ্তি আলো। সূর্য কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে। তাহলে কি মানে দাঁড়ালো? কি? নিম্ন মানে নিচে, অর্থাৎ নিচের তলায় যাওয়ার কথা বলা হচ্ছে, যেটা মাটির সঙ্গে মিশে আছে। আর সূর্য অস্ত যায় পশ্চিম দিকে, মানে নিচের তলায় পশ্চিম দিকে যাওয়ার কথা বলা হচ্ছে। সত্যি তো, এটা তো আগে ভেবে দেখিনি। বেশ, তারপর পড়ো। আচ্ছা, সেই পথেই খোঁজো ইন্দ্রধনুর পালো, যেখানে নিরুদ্ধ দ্বার শৃঙ্খল ঘিরে, সেখানেই মুক্তি অন্তঃসার গহিরে। সবই তো বুঝলাম, কিন্তু এটার মানে তো বুঝতে পারলাম না। ওটুকুতেই রহস্য লুকিয়ে আছে অমর। ওটুকুর সমাধান হলে সম্পূর্ণ রহস্যেরই সমাধান হয়ে যাবে। কিছু একটা বলতেই যাচ্ছিলাম, এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি ত্রৈলোক্যবাবু এসেছেন। আসলে আমি ব্যোমকেশ বাবুর ঘর থেকেই আসছি। ওনার স্ত্রী বলল উনি এখানে আছেন। হ্যাঁ, উনি এখানেই আছেন, আসুন। কোনো সুরাহা করা গেল ব্যোমকেশ বাবু? আমি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আপনি কতটা অগ্রসর হয়েছেন কেসটার দিকে সেটা জানার জন্য। আপনি বলুন। অনেকটাই হয়ে গেছে। 1-2 মধ্যে সম্পূর্ণ রহস্যেরই সমাধান হয়ে যাবে। আশা করি খুব শীঘ্রই আপনার ছুরি খুঁজে দিতে পারবো। সত্যি বলছেন? শুনে প্রচন্ড শান্তি পেলাম। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন। ত্রৈলোক্যবাবু বেরিয়ে গেলে ভায়া আমায় বলল, আমিও এখন আসি। তোমার বৌঠান অনেকক্ষণ একা বসে আছে। আমরা আবার ওকে ছেড়ে দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। পরে বলবে আমায় সময় দেয় না। কাজের জন্য এসেছে, সেটা আর ওকে কে বোঝাবে বলো ভাইয়া? হ্যাঁ, আরো করো বিয়ে, এখনই তো ঠেলা বুঝবে। আমার দিকে মুচকি হেসে এসে বেরিয়ে যেতে গেল। আবারও কৌতূহল জাগিয়ে দিয়ে চলে গেল। যদিও আটকাবার চেষ্টা করেছিলাম, তবে উত্তরে সে বলেছিল, আমাকে আর একটু ভাবতে হবে বন্ধু। সময় প্রায় হয়ে এসেছে সম্পূর্ণ রহস্য উন্মোচন হবার। তারপর থেকে আর কোনো কথা হয়নি। তবে এটা বুঝতে পেরেছিলাম যে তার চোখের সামনের অন্ধকার অনেকাংশেই কেটে গেছে, আর 2-1টা পদক্ষেপ ঠিকঠাক নিতে পারলেই কেল্লা ফতে। তাই ঠিক করলাম কৌতূহলকে দমিয়ে রেখে একটু অপেক্ষা করব। অযথা তাকে বিরক্ত করা ঠিক হবে না। তারপর দীর্ঘক্ষণ জেগে থাকার পর যখন আলো নিভিয়ে শুতে যাব, এমন সময় আবারও দরজায় টোকা পড়ল। খুলে দেখি ভায়া দাঁড়িয়ে। ঘরে ঢুকাতেই দেখলাম তার চোখে মুখে একটা প্রফুল্লতার ছাপ। ঠোঁটের কোণায় মৃদু একখান হাসি লেগে আছে। এই হাসিটার সাথে আমি পূর্ব পরিচিত, আগেও দেখেছি অনেকবার। এই হাসি রহস্য সমাধানের হাসি। পেয়ে গেছি বন্ধু, পেয়ে গেছি। আর অপেক্ষা করতে হবে না।
আমার চোখে ফাঁকি দেওয়া অতটা সহজ ব্যাপার নয়। আরে কি পেয়ে গেছো, খুলে বলো আমায়। রহস্য সমাধান হয়ে গেছে। আচ্ছা বলো তো, ইন্দ্রধনু অর্থাৎ রামধনু কটা রঙের? 7টা। এ আর এমন কি? রংধনু 7টি রং হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল। এই ক্রমটি মনে রাখার জন্যই তো সংক্ষেপে বেনিয়া সহকলা। তারপরও কিছু বলতে যাচ্ছিলাম, এমন সময় দরজার বাইরে সজোরে একটা শব্দ হলো, কিছু মাটিতে পড়ার শব্দ। আমি আর ভায়া তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম বাইরে। লক্ষ্য করলাম কোনো এক ছায়ামূর্তি দ্রুত বেগে সিঁড়ি দিয়ে নেমে অন্ধকারে মিলিয়ে গেল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম সেখানে। ভায়া সেদিকে এগিয়ে গিয়ে কয়েক সেকেন্ড পর আবার ফিরে এলো। ঘর থেকে তেলের বাতিটা তাড়াতাড়ি নিয়ে এসো। আমার মন বলছে কেউ বা কারা আমাদের উপর নজর রাখছে, এবং সে আশা করি অনুমান করেছে আমরা রহস্যের সমাধান করে ফেলেছি, তাই লুকিয়ে বাটপাড়ির চেষ্টা। যেমন কথা তেমন কাজ। বাতির আলোতে দেখলাম দেয়াল থেকে একটা ছবি মাটিতে ভেঙে পড়ে রয়েছে। সেখানে ঝুঁকে ভায়া কি একটা কুড়িয়ে নিয়ে আমার হাতে দিল। দেখলাম একটা আংটি। খুব ভুল হয়ে গেল অমর। আমাদের বোঝা উচিত ছিল দেওয়ালের কান আছে, এবং আমার সন্দেহ যদি সঠিক হয় তবে তার মানে রহস্যের সাথে এই প্রাসাদেরই কেউ জড়িয়ে? যদি আমার সন্দেহ ঠিক হয়ে থাকে তবে তারা খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে। আংটিটা তো খুব চেনা চেনা লাগছে। তা কার বলো তো? মনে তো হচ্ছে আগে দেখেছি। এটা যে এবারেরই কারো তাতে তো আমার কোনো সন্দেহ নেই। সেটা কাল বুঝতে পারবে। যাক, আপাতত ঘরে যাওয়া যাক, আর সতর্ক হয়ে থাকো। আজকের মতো এই অবধি, আবার কাল কথা হবে। এখন ঘুমাও। এতক্ষণ আমি কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিলাম। চোখের সামনে কি ঘটে গেল বা কে আড়ি পেতে শুনছিল কিছুই বোধগম্য হলো না। কিন্তু এখন কিছু করারও নেই। ব্যোমকেশের কথার পর কথা বাড়ানো যায় না। ঘরে গিয়ে অপেক্ষা করতে থাকলাম পরের দিন সকালে। জানি আমাদের দুজনেরই ঘুম হবে না, তাই আবারও শরৎ রচনাবলী খুলে বসলাম। অবশ্য শেষ রাতে একটু ঘুম এসেছিল বটে, সেটা ভাঙলো ভায়ার ডাকে। দেখলাম ত্রৈলোক্যবাবু ওর সাথেই এসেছে। রহস্যের কিনারা হয়ে গেছে, এবার সমাধানের পালা। বলতে বলতে দেখলাম কোমরের কাছে সে তার রিভলভারটা একটু শক্ত করে গুঁজে নিল। বুঝলাম বিষয় এবার গুরুতর হতে চলেছে। তারপর সে ত্রৈলোক্যবাবুকে উদ্দেশ্য করে বলল, আশা করি আপনি সবাইকে বলে দিয়েছেন নিচের তলায় পূর্ব থেকে পশ্চিম হতে 7 নম্বর ঘরের সামনে দাঁড়াতে। হ্যাঁ ব্যোমকেশ বাবু, সবাই জমা হয়ে গেছে। আর কোনো বাক্য ব্যয় না করে সে সোজা নিচে নেমে গেলে সাথে আমরা দুজন। নিচে এসে দেখলাম পরিবারের সকলে যথাস্থানে জমা হয়েছে। এখানে কেন আমরা আসলাম? ইন্দ্রধনু খুঁজতে। সে ভিড় সরিয়ে দরজার সামনে এগিয়ে গিয়ে ত্রৈলোক্যবাবুকে উদ্দেশ্য করে বলল, এটা খুলে দিন ত্রৈলোক্যবাবু। তার কাছে চাবি ছিল, সেটা দিয়ে দরজা খুলে দিতে ভায়া ভিতরে ঢুকে গেল। আপনাকে যে হাতুড়িটা সঙ্গে আনতে বলেছিলাম, এনেছেন? এই যে এনেছি আপনার কথা মতো। ভায়া ত্রৈলোক্যবাবুর হাত থেকে লোহার হাতুড়িটা নিয়ে এগিয়ে গেল। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কি হতে চলেছে সেটা দেখার জন্য। ভায়া হাতলটা নিয়ে ধীরে ধীরে 7 নম্বর ঘরের কাঠের দরজার পিছনে লাগানো কাঠের খিলটার উপর হাতুড়ির আঘাত করতে লাগলো। চারিদিকে তখন ছড়িয়ে পড়ছে তালার তীব্র ধাতব শব্দ। সেটা যে একটু একটু আঘাত খেয়ে দুর্বল হয়ে পড়েছে সেটা তো বলে দিতে হয় না। খানিকক্ষণের মধ্যেই তার উপরের দিকে স্ক্রুটা খুলে মাটিতে পড়ল, আর সকলে অবাক হয়ে তার একটা অংশ ধরে টান দিতেই খিল থেকে সেটা খুলে আলাদা হয়ে গেল। আর ফাঁপা কাঠের খিলের কোঠরের মধ্যে কি যেন চকচক করে উঠল। আমরা সবাই স্তম্ভিত হয়ে দেখলাম কাঠের খিলের মধ্যে মূল্যবান রত্নখচিত সোনার ছুরিটা স্ক্রু দিয়ে আটকানো। এই নিন ত্রৈলোক্যবাবু, আপনার ছুরি। এই ছুরিটি এই স্থানেই লুকিয়ে রাখা ছিল। ত্রৈলোক্যবাবু সেদিকে এগিয়েই যাচ্ছিলেন, আর তখনই ঘটল সেই বীভৎস ঘটনা। এই ঘটনার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। চোখের সামনে আমি দেখলাম ভদ্রলোকের বড় ভাই বিশ্বম্ভরের ছেলে বিজয় সাংঘাতিকভাবে বৌঠানের গলায় একটা ছোরা ধরল। খবরদার ব্যোমকেশ বাবু, ওই ছুরি আমাকে ছাড়া অন্য কাউকে দিলে আপনার স্ত্রী কিন্তু বেঘরে মারা পড়বে। অনেক অনেক কষ্ট করেছি ওই ছুরিটা পাওয়ার জন্য। ওই ছুরি আমি অন্য কাউকে নিতে দেব না। বাঁচাও, বাঁচাও! বৌঠান ভয় চিৎকার করে উঠল। মিনিট খানেক সবাই চুপ। সম্পূর্ণ প্রাসাদ জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। তারপর যা হলো তার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। সবেমাত্র বিজয় সদ্যপ্রাপ্ত ছোরাটির দিকে এগোচ্ছে, এমন সময়
ভায়া ঝড়ের মতো রিভলভারের নিশানা বিজয়ের হাতের ছোড়ার দিকে রেখে একটা গুলি ছুঁড়ল। গুলির আঘাতে তার কোনো ক্ষতি না হলেও হাত থেকে ছুরিটা সশব্দে মাটিতে গিয়ে পড়ল। তারপর দ্বিগুণ গতিতে থতমত খাওয়া বিজয়ের দিকে এগিয়ে গিয়ে তার চোয়ালে সজোরে একটা ঘুষি মারল। প্রবল আঘাত সামলাতে না পেরে বিজয় লুটিয়ে পড়ল মাটিতে। তারপর বৌঠানের দিকে ঘুরে বলল, তুমি ঠিক আছো তো? আমি রীতিমতো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ ভায়ার এমন ভয়ঙ্কর রূপ আমি আগে কোনোদিন দেখিনি। এর থেকেই বোঝা যায় সেই বৌঠানকে কতটা ভালোবাসি। বিজয় ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ভায়া তার দিকে বন্দুক তাক করেই বলল, কত চেষ্টা করেও ব্যর্থ হতেই হলো তো। আসলে অভিপ্রায় সৎ না হলে সফলতা যে আসে না। এবার আপনি সবটা বলবেন না আমি বলবো? বিজয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আসলে এই পিতলের বাক্সটা মাটির নিচে পাওয়া যায়নি, ওটা প্রাসাদেরই কোনো এক ঘরে পাওয়া গিয়েছিল, তাই না? বিজয় চুপ করে দাঁড়িয়ে রইল। ভায়া বলে চলল, সম্ভবত ওই ধাঁধাটার মানেও আপনি উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। মন বলছে পুরনো জীর্ণকায় চিঠি ভুলবশত হয়তো ছিঁড়ে ফেলেছিলেন। উপায় না পেয়ে সাহায্য নিলেন ত্রিবাঙ্ক, কারণ আপনি জানতেন ওই পারে এই কাজগুলো ভালো করতে। ব্যাস, তারপর দুই ভাই মিলে লেগে পড়লেন রহস্য সমাধানের চেষ্টায়, কিন্তু পারলেন না। পরে আপনারা যখন শুনলেন বাড়িতে নতুন কুয়ো প্রতিষ্ঠা হচ্ছে, তখন ওই জায়গায় বাক্সটি পুঁতে দিয়ে খবরের কাগজের সংবাদ দেওয়ার পরিকল্পনা করলেন। এই ত্রিবাঙ্কবাবু, ঠিক বলছি তো? এবার সবার চোখ ঘুরল ত্রিবাঙ্ক বাবুর দিকে। ব্যোমকেশ বাবু, আপনি কি করে বুঝলেন যে এই বাক্সটা মাত্র কয়েকদিন আগে মাটিতে পুঁতে রাখা হয়েছিল? খুবই সহজ। দীর্ঘদিন মাটির তলায় তালাবন্ধ বাক্স যদি পড়ে থাকে, তাহলে তালার ফুটোর মধ্যে মাটি ঢুকে যাওয়াটা স্বাভাবিক। তবে এই তালার ফুটোতে মাটি ছিল না। কিন্তু তুমি কি করে বুঝলে যে এর সাথে ওরা দুজনই জড়িত আছে? ত্রিবাঙ্কবাবুর উপরে আমার সন্দেহ প্রথম থেকেই ছিল, বিশেষত দেওয়ালের এই চিঠিগুলো উনি নকল করেছেন জানার পর। দ্বিতীয়ত, টেবিলের উপর আমি যখন ওই সুগন্ধি কালির কলমটা দেখলাম, তখন সেই সন্দেহ আরো গাঢ় হয়। তোমার মনে আছে, চিঠি থেকেও কিন্তু ওই গন্ধটাই বের হচ্ছিল। ঠিক তোমার কাছে যেমন কলম ছিল, তেমনটাই ওর কাছে ছিল। ওখান থেকেই ধরলাম। আর বিজয় যদি কাল রাতে আমাদের ঘরের সামনে না আসতো, তাহলে ও যে জড়িত সেটা বোঝা একটু মুশকিল হতো। তুমি বলছিলে না আংটিটা কোথায় যেন দেখেছিলাম? এটা আমরা প্রথম দিন বিজয়ের হাতেই দেখেছিলাম। আমার তৎক্ষণাৎ মনে পড়ে গেল, হ্যাঁ, ওর হাতেই দেখেছিলাম। পরদিন কলকাতায় ফিরে এসে ভায়াকে জিজ্ঞেস করেছিলাম যে শেষের অংশটা কিভাবে ধরল, সেটা যদি একটু বিস্তারিতভাবে বিবরণ দেয় সে। উত্তরে ও বলেছিল, ইন্দ্রধনু অর্থাৎ রামধনুর 7টা রং, মানে 7 নম্বর ঘর। এছাড়া দরজা ও খিলের কথাটা তো ছিল এই সংকেতে। ওই যে রুদ্ধদ্বারের শৃঙ্খল, তার অন্তঃসারেই যে মুক্তি, সেটাও তো বলাই ছিল। অর্থাৎ ওই খিলটার ভিতরটাই বোঝানো হয়েছে। সেদিন রাতেই বলতে এসেছিলাম, কিন্তু হঠকারিতার মধ্যে আর বলা হয়নি। যদিও সম্পূর্ণভাবে আমিও নিশ্চিত ছিলাম না, কিন্তু ভেবেছিলাম পরদিন একবার পরীক্ষা করেই দেখব। পরদিন চেষ্টা করতে দেখলাম পরীক্ষায় ঠিকই আমি উতরে গেলাম। এইটুকুই। সত্যিই তুমি ধন্য গো, আর ধন্য তোমার বুদ্ধিমত্তা। আপনি শুনছিলেন অন্ধকারের গল্প কথা। এই অন্ধকার যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের গল্পটি আপনার মনে কতটা ছাপ ফেললো তা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি অনুভূতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এইরকম আরো গল্প, ভয়ঙ্কর রহস্যের গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যুক্ত থাকুন অন্ধকারের এই জগতে। আবার দেখা হবে আরো এক নতুন গল্পে। শুভরাত্রি।